আজকে আপনার সামনে এমন এক হাড় হিম করা কাহিনী নিয়ে এসেছি যা ছোটোখাটো থ্রিলিংয়ের থেকে কম নয়। আপনি নেটফ্লিক্সে ফিল্ম দেখেও এত মজা পাবেন না যা আজকের এই সত্যিকারের ঘটনা শুনে ফিল করতে পারবেন। এবং একজন ভারতীয় হিসেবে আপনার গর্বে বুকটা আরেকটু বেশি চওড়া হয়ে যাবে। মনে পড়ে সেই 4 আগস্ট 2019-এর কথা? হ্যাঁ, ঠিক ধরেছেন, রাত তখন 11টা। দিল্লির এক নিস্তব্ধ কড়া নিরাপত্তায় মোড়া রাস্তা দিয়ে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে একটি কনভয়। গন্তব্য খোদ রাষ্ট্রপতি ভবন। গাড়ির ভেতরে বসে আছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী। অন্যদিকে কাশ্মীর উপত্যকায় তখন এক অদ্ভুত থমথমে নীরবতা। উপত্যকার সমস্ত ল্যান্ডলাইন, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এক নিমেষে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। ইয়েস, ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। বড় বড় রাজনৈতিক নেতাদের করা হচ্ছে গৃহবন্দী। রাস্তায় রাস্তায় শুধু ভারী বুটের শব্দ আর হাজার হাজার সেনার টহল। কিন্তু কি হতে চলেছিল সেদিন? দেশের তাবড় তাবড় বিশেষজ্ঞরা ঘুণাক্ষরেও টের পায়নি যে দিল্লির বুকে বসে এমন এক মাস্টার প্ল্যান সাজানো হচ্ছে যা 70 বছরের পুরনো ভারতের ভূগোল এবং ইতিহাসকে রাতারাতি বদলে দেবে। ইয়েস, যে 370 ধারাকে ভারতের বাঘা বাঘা আইনজীবীরা আইনিভাবে অজেয় বলতেন, তা কিভাবে কয়েক ঘন্টায় এক সিক্রেট অপারেশনে মুছে গেল, আজ আমরা ডিকোড করব সেই হাড় হিম করা কাহিনী। আমরা ডিকোড করব ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যারের সেই মাস্টার প্ল্যান, যা হলিউডের কোনো সাসপেন্স থ্রিলারের থেকেও কোনো অংশে কম নয়। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আর আপনি দেখছেন আপনার প্রিয় জিও পলিটিক্যাল চ্যানেল জিওটিক্যাল। চলুন আজকের কাহিনীটি শুরু করা যাক। ভূ রাজনৈতিক এক জটিল সমীকরণকে সহজ ভাষায় আপনাদের সামনে আমি তুলে ধরব, আর এটাই আমার কাজ। চলুন শুরু করি। কাশ্মীরকে ভারতের মূল ভূখণ্ডের সাথে চিরতরে জুড়ে দেওয়ার এই অপারেশনটা একটা নিখুঁত ছিল, এবং এর ফলে ভারতের কি ভূ রাজনৈতিক লাভ বা এফেক্ট হয়েছে, তাই আজকের ভিডিওতে আমি গভীরভাবে বিশ্লেষণ করব। বন্ধুরা, আজকের ভিডিওটি বানাতে প্রচুর রিসার্চ করতে হয়েছে, তাই ভিডিওটিতে আপনার একটা লাইক তো অবশ্যই আশা করব। সেই সঙ্গে বলি, যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আমাদের এই ধরনের ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। এই শ্বাসরুদ্ধকর গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেলে করে ফিরে যেতে হবে 1947 সালে। ব্রিটিশরা ভারতের মানচিত্রকে 2 ভাগে বিভক্ত করেছে। একদিকে ব্রিটিশ শাসিত ভারত, অন্যদিকে 565টি দেশীয় রাজ্য বা প্রিন্সেলি স্টেট। দেশভাগের সময় লর্ড মাউন্টব্যাটেন এই রাজ্যগুলিকে 3টি অপশন দিলেন: ভারতের সাথে যোগ দেওয়া, পাকিস্তানের সাথে যোগ দেওয়া, অথবা স্বাধীনভাবে নিজেদের দেশ তৈরি করা। বল্লভভাই প্যাটেলের অসামান্য কূটনীতিতে বেশিরভাগ রাজ্যই ভারতের সাথে যুক্ত হলেও 3টি রাজ্য বেঁকে বসে: 1 জুনাগড়, 2 নম্বর হায়দ্রাবাদ এবং 3 নম্বর জম্মু ও কাশ্মীর। জুনাগড় ও হায়দ্রাবাদের শাসকরা পাকিস্তানের দিকে ঝুঁকলেও বা স্বাধীন থাকতে চাইলেও সর্দার বল্লভভাই প্যাটেলের সামরিক এবং কূটনৈতিক চালে, যেমন উদাহরণ আপনারা সবাই জানেন অপারেশন পোলো, মাত্র 2 দিনের মধ্যে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিন্তু কাশ্মীরের গল্পটা ছিল অনেক বেশি জটিল। সেখানে শাসক হিসেবে ছিলেন ডোগরা রাজবংশের মহারাজা হরি সিং। তিনি হিন্দু ছিলেন, কিন্তু প্রায় 77% ছিল মুসলিম এখানকার জনগোষ্ঠীর মধ্যে। মহারাজের স্বপ্ন ছিল কাশ্মীরকে এশিয়া মহাদেশে সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার।
তাই তিনি কারো সাথে যোগ দিতে চাইলেন না। পাকিস্তান প্রথমে একটি স্থিতাবস্থা চুক্তিতে সই করলেও দ্রুত তারা আসল রূপ দেখাতে শুরু করে। খাবার ও তেলের সাপ্লাই বন্ধ করে দেয়। এরপর 1947 সালের অক্টোবর মাসে উপজাতি বা ট্রাইবাল ফাইটারদের ছদ্মবেশে পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরে আক্রমণ করে বসে। এই চরম নিষ্ঠুরতায় লুটরাজ এবং ধর্ষণ চালাতে থাকে তারা। এই পাকিস্তানিরা শ্রীনগরের একদম কাছে বারামুলা পর্যন্ত পৌঁছে যায় তারা। তখন মহারাজা হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য ভিক্ষা চান। ভারত স্পষ্ট জানিয়ে দেয় যে আন্তর্জাতিক আইন অনুযায়ী কাশ্মীর সরাসরিভাবে ভারতের অংশ না হলে সেনা পাঠানো সম্ভব নয়। অবশেষে 26 অক্টোবর 1947 মহারাজা হরি সিং ঐতিহাসিক ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের মাধ্যমে একটি চুক্তিতে সই করেন এবং কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করেন। আর সেই দিন থেকেই ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা হয় কাশ্মীর। এর পরের দিন ভারতীয় সেনা শিখ ব্যাটালিয়ন এয়ারড্রপ করে কাশ্মীরে পৌঁছায় এবং চরম সাহসিকতার সাথে কাশ্মীরদের পিছু হটাতে বাধ্য করে। কিন্তু বন্ধু, যখন পুরো কাশ্মীর শত্রুমুক্ত হওয়ার দ্বার প্রান্তে, ঠিক তখনই ঐতিহাসিক ভুল হয়ে যায় একটা। সেটা কি? সেটা হলো তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইস্যুটিকে রাষ্ট্রসংঘের কাছে নিয়ে যান। যুদ্ধবিরতি ঘোষণা হয় ঠিকই, কিন্তু যে যতটুকু অংশ যার দখলে ছিল ততটুকু অংশকেই ইউএন ধার্য করে দেয়। যার ফলে কি হলো, আজ যাকে আমরা পিওকে বা পাক অকুপাইড কাশ্মীর বলি, তা কাশ্মীরে অন্তর্ভুক্ত হয়ে রয়ে যায়। 1949 সাল, ভারতের সংবিধান তখন তৈরি হচ্ছে। কাশ্মীরের জন্য একটি অস্থায়ী ব্যবস্থার প্রয়োজন হয়। আর এই শূন্যস্থান পূরণের জন্যই গোলাপস্বামী আয়াঙ্গার ড্রাফট করলেন এক বিতর্কিত আর্টিকেল 370। এই ধারায় ভারতকে কেবল প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি এবং যোগাযোগের ব্যবস্থার অধিকার দেওয়া হলো। বাকি কোনো আইন কাশ্মীরে লাগু করতে হলে কাশ্মীর সরকারের সম্মতি থাকা বাধ্যতামূলক করা হলো। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর অংশটা কি জানেন? সংবিধানে লেখা হলো জম্মু কাশ্মীরের নিজস্ব কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা সংবিধান সভা এবং সুপারিশ ছাড়া 370 ধারা কোনোদিন বাতিল করা যাবে না। 1957 সালে কাশ্মীরের সেই সংবিধান সভার কাজ শেষ হয়, এটি ভেঙে দেওয়া হয়। অর্থাৎ 370 ধারা মোছার একমাত্র আইনি চাবি চিরতরে হারিয়ে গেল। বাঘা বাঘা আইনজ্ঞরা বললেন এটা মোছা এক প্রকার ভারতের পক্ষে আইনিভাবে অসম্ভব। এরপর 1954 সালের রাষ্ট্রপতি এক বিশেষ অর্ডারের মাধ্যমে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো আর্টিকেল 35A। এই আইনের ফলে কি হলো? এই আইনের ফলে কাশ্মীরের বাইরে ভারতের কোনো রাজ্যের মানুষ কাশ্মীরে 1 ছটাক জমি কিনতে পারবে না, স্থায়ী বসবাস করতে পারবে না, এমনকি সরকারি চাকরি বা স্কলারশিপও পাবে না। কাশ্মীর হয়ে উঠল ভারতের ভেতরে আরেকটা আলাদা দেশ, যাদের নিজস্ব আলাদা পতাকা এবং নিজস্ব আলাদা নিয়ম। এরপর 90-এর দশকে পাকিস্তানে বসে তৈরি করা হলো প্রক্সি ওয়ারের নীল নকশা। কাশ্মীর উপত্যকা পরিণত হলো সন্ত্রাসদের আঁতুড় ঘরে। লাখ লাখ কাশ্মীরি পণ্ডিতকে নিজেদের ভিটে মাটি ছেড়ে রাতারাতি পালাতে বাধ্য করা হলো। দিল্লির মসনদে একের পর এক সরকার এসেছে, কিন্তু এই 370 ধারার হাত থেকে রেহাই কেউ দিতে পারেনি। কিন্তু 2014 সালে যখন নরেন্দ্র মোদী
ক্ষমতায় আসেন তখন তিনি সম্পূর্ণ পটভূমি বদলে দিতে শুরু করেন। এই অসাধ্য সাধনের জন্য দরকার ছিল এক সুদীর্ঘ রাজনৈতিক এবং আইনি মাস্টার প্ল্যান। দাবা খেলার প্রথম চাল দেওয়া হয় 2014 সালের নির্বাচনে। বিজেপি অপ্রত্যাশিতভাবে 25টি আসন জিতে নেয় এবং চরম বিরোধী মতাদর্শের দলে যে পিডিসি বা মেহবুবা মুফতির দলের সাথে জোট সরকার তৈরি করে। গোটা দেশ এই অদ্ভুত জোট দেখে তো অবাক হয়েছিল, কিন্তু এটা ছিল একটা বিরাট বড় ফাঁদ। 3 বছর সরকার চালানোর পর 2018 সালের জুন মাসে বিজেপি হঠাৎ সমর্থন তুলে নেয়। সাথে সাথে সরকার পড়ে যায় এবং কাশ্মীরে লাগু হয় গভর্নর রুল বা রাজ্যপালের শাসন। কাশ্মীরের রাজনৈতিক দলগুলো তখন প্রমাদ গণে। তারা তড়িঘড়ি জোট করে সরকার গড়ার চেষ্টা করে। বন্ধুরা, এই জায়গাটা শুনলে আপনার আরো অবাক লাগবে। মেহবুবা মুফতি রাজ্যপাল সত্যপাল মালিককে ফ্যাক্স করে সরকার গড়ার দাবি জানাতে চান, কিন্তু সেদিন রাজভবনের ফ্যাক্স মেশিনটি অদ্ভুতভাবে খারাপ হয়ে যায়, ফ্যাক্স পৌঁছায়ই না। আর ঠিক এর পরেই আসে সেই টার্নিং পয়েন্ট। 2018 সালের ডিসেম্বরে রাজ্যপাল শাসনের মেয়াদ শেষ হতেই কাশ্মীরে লাগু হয় প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন। এর মানে কি? এর মানে হলো কাশ্মীর রাজ্যে বিধানসভার সমস্ত ক্ষমতা সরাসরি ভারতের সংসদের হাতে চলে আসা। আর এটাই ছিল সেই মোক্ষম হাতিয়ার যার জন্য ভারত সরকার এতদিন ধরে অপেক্ষা করে বসেছিল। আইনি ব্লুপ্রিন্ট তৈরি, কিন্তু এবার ময়দানের লড়াই শুরু হয়ে গেল। 370 ধারা সরানোর কথা উঠলেই কাশ্মীরে চরম রক্তপাতের আশঙ্কা ছিল এটা মনে করা হতো। আর ঠিক এখনই শুরু হয় সেই এন্ট্রি। ভারতের জেমস বন্ড, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে অজিত দোভাল তৎকালীন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত এবং লেফটেন্যান্ট জেনারেল KJS ধিল্লনকে নিয়ে একটি হাই ভোল্টেজ কোর কমিটি গঠন করে। উপত্যকায় রক্তপাত কিভাবে ঠেকানো যাবে তার নিখুঁত ছক তৈরি করেন স্বয়ং দোভাল স্যার। অপারেশন শুরু। কাশ্মীরের যোগাযোগ বিচ্ছিন্ন। আগেই বড় বড় অফিসারদের হাতে তুলে দেওয়া হলো 1000-এরও বেশি স্যাটেলাইট ফোন, যাতে কমিউনিকেশনের গ্যাপ না হয়। প্রস্তুত রাখা হলো 20cc-17 গ্লোব মাস্টার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। চোখের পলকে 45,000 আধা সামরিক বাহিনী কাশ্মীরের কোনায় কোনায় মোতায়েন করা হলো। অজিত দোভাল নিজে পুরো অপারেশন গ্রাউন্ড লেভেল মনিটরিং করছিলেন। অমরনাথ যাত্রা হঠাৎ বাতিল করে পর্যটকদের দ্রুত উপত্যকা ছাড়ার নির্দেশ দেওয়া হলো। তারপর সেই 4 আগস্টের রাত মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লার মতো নেতাদের হাউস অ্যারেস্ট করা হলো। 144 ধারা জারি করে পুরো কাশ্মীরকে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে বেঁধে ফেলা হলো। আর সেই রাত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির সাথে দেখা করে চূড়ান্ত সবুজ সংকেত নিয়ে এলেন। সেটা কি? 5ই আগস্ট 2019 সাল সকাল 11টা রাজ্যসভায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক ঐতিহাসিক ফাইল নিয়ে দাঁড়ালেন। সরকার সংবিধানের আর্টিকেল 367 এ আইনি ব্যবস্থার সূক্ষ্ম পরিবর্তন করে ফেলেছিল। সংবিধানে যেখানে লেখা ছিল 370 ধারা সরাতে গেলে কমিউনিকেশন অ্যাসেম্বলির অপারেশন লাগবে, সেই শব্দটির মানে বদলে দেওয়া হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা রাজ্য বিধানসভা। আর যেহেতু তখন রাষ্ট্রপতি শাসন চলছিল, সেই রাজ্য বিধানসভার ক্ষমতা ছিল
খোদ ভারত সংসদের হাতেই। অর্থাৎ যে তালা 70 বছর ধরে বন্ধ ছিল, সরকার নিজের কাছেই পারমিশন চেয়ে সেই তালা খুলে ফেলল। মুহূর্তের মধ্যে বিপুল ভোটে পাশ হয় যে জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল। চিরতরে বাতিল হয়ে গেল কলঙ্কিত 370 ধারা এবং 35A ধারা। কাশ্মীর এবং লাদাখে দুটি আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হলো। আর এই অপারেশনের ফলে ভারতের ভূ রাজনৈতিক লাভ বা প্রফিট কি হলো, সেটা এখন আমি আলোচনা করব। নাম্বার 1, 70 বছর ধরে যে মানসিক ও আইনি দূরত্ব ছিল তা সম্পূর্ণরূপে মুছে গেল। কাশ্মীর হলো ভারতের অন্তর্ভুক্ত পার্মানেন্টলি। ভারতের অন্যান্য রাজ্যের মতো কাশ্মীর এখন সম্পূর্ণভাবে ভারতীয় সংবিধানের অধীনে এলো। আলাদা কোনো পতাকা বা আলাদা কোনো নিয়ম আর রইল না। আর শুরু হলো অর্থনৈতিক বিকাশ। ইয়েস, 2 নম্বরের পয়েন্ট এটাই ছিল। 35-এর এ ধারা বাতিলের ফলে এখন কোনো ভারতীয় সেখানে বিনিয়োগ করতে ভয় পেতে পারল না, অর্থাৎ সমস্ত ভারতীয় সেখানে বিনিয়োগ করতে পারবেন, যা উপত্যকায় কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নতি শুরু হলো। 3 নম্বর হলো জাতীয় নিরাপত্তার আমূল পরিবর্তন। লাদাখে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার ফলে চীন ও পাকিস্তান সীমান্তে সরাসরি কেন্দ্রের নজরদারি বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, 4 নম্বরে আসছি সন্ত্রাসবাদের মেরুদণ্ডকে সম্পূর্ণ ভেঙে দেওয়া। ইয়েস, বিচ্ছিন্নতাবাদী নেতারা তাদের ইকোসিস্টেমকে পুরোপুরি ভেঙে দিয়েছে শুধুমাত্র 370 ধারার আইনি রক্ষা কবচকে সরিয়ে ফেলার ফলে। যে কাজটি করতে দেশের দেশে তাবড় তাবড় বিশেষজ্ঞরা অসম্ভব বলে মনে করেছিলেন, কয়েক ঘন্টায় এক নিখুঁত এবং রাজনৈতিক সামরিক কৌশলে তা সম্ভব করে দেখালো ভারত সরকার। আর এভাবেই রক্তপাতহীন এক বিপ্লবের মাধ্যমে লেখা হলো এক নতুন ইতিহাস, যা অনন্তকাল ধরে ভারতের অখণ্ডতার প্রতীক হয়ে থাকবে। বন্ধুরা, অজিত দোভাল স্যারের এই মাস্টার মাইন্ড অপারেশন এবং সরকারের পদক্ষেপ নিয়ে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম আমি। এতক্ষণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাকে ভিডিওটি। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।